এসআইআর শেষ হতেই 10 দফার নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। এবার শুরু আসল খেলা নির্বাচন কমিশনারের। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন আমাদের পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হতে চলেছে, আর হাতে মাত্র কয়েকদিন তারপরেই প্রথম দফার ভোট। এবং প্রথম দফা ভোটের 152টি বিধানসভা কেন্দ্রের যে মনোনয়নপত্র রয়েছে, নমিনেশন, সেটা কিন্তু সাবমিট করে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু এই যে 152টি বিধানসভার যে লিস্ট রয়েছে, নতুন ভোটার লিস্ট, সেই লিস্ট কিন্তু একদম ফ্রিজ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো প্রথম দফার নির্বাচনের পরেই দ্বিতীয় দফার নির্বাচন 29শে এপ্রিল হতে চলেছে এবং 4ই মে ফল প্রকাশ হবে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে এসআইআর এর আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে যে সমস্ত ভোটারের নাম ছিল, সেই সমস্ত ভোটারের ভেরিফিকেশন কিন্তু হাইকোর্টের প্রধান বিচারকরা সেটা কিন্তু করে ফেলেছে, জুডিশিয়াল অফিসাররা, এবং সেই সম্পূর্ণ লিস্টও কিন্তু প্রকাশিত করে দেওয়া হয়েছে। এতদিনে আপনারা এই লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা সেটাও দেখে ফেলেছেন, পাশাপাশি আপনারা বিশেষ ট্রাইব্যুনালেও কিন্তু আবেদন করেছেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন, এই আবেদনকে নিয়ে একটি বড়সড় সমস্যার সৃষ্টি হয়েছে। আরও বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন পড়ছে ট্রাইব্যুনালে আবেদন করার সময়, সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা দেখে নেব 10 দফার নির্দেশিকায় কি জানানো হয়েছে। এই মুহূর্তের আপডেটে যে 10 দফার নির্দেশিকার কথা বলা হয়েছে, অফিসিয়ালি ভাবে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেই বিজ্ঞপ্তিটিতে কি বলা রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই। তো অন স্ক্রিনে আমি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারলেন। তো এই বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে জানাবো। ভোট কর্মী নিয়ে জেলা শাসকদের 10 দফার নির্দেশিকা নির্বাচন কমিশনারের। ভোট কর্মীর ঘাটতি হলে প্রতিবেশী জেলা থেকে ভোট কর্মী নিয়োগ করতে পারে জেলাগুলি, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের সম্পূর্ণভাবে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের আলাদা তালিকা তৈরি করার নির্দেশিকাও কিন্তু দেওয়া হয়েছে। দেখুন, কেন্দ্রীয় কর্মীদের সিনিয়রিটি ও পে স্কেল অনুযায়ী দায়িত্ব বন্টন করা হবে। জেলায় মাইক্রো অবজারভার রাখার কোনো প্রয়োজন নেই। বেশি সংখ্যায় মহিলা পোলিং পার্টি গঠনের ওপর জোর দেওয়া হয়েছে। বিএলওদের ভোট কেন্দ্রে নিয়োগ করে মোবাইল ডিপোজিশন ব্যবস্থা সহজ করা হবে। পাশাপাশি বলেছে পোলিং পার্টিতে সিনিয়রিটি বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে। কর্মী ছাড় শুধুমাত্র অত্যন্ত জরুরি ক্ষেত্রে সীমিত রাখার জন্য জেলা শাসকদের নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের। দেখুন, পাশাপাশি এই নির্দেশিকায় আরও কি বলেছে, ভোট কর্মীদের জন্য সুখবর রয়েছে। দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন বা দুর্ঘটনার শিকার হন, তাহলে বিনামূল্যে মিলবে চিকিৎসা। এই নির্দেশিকায় কিন্তু এটিও বলে দিয়েছে। যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকারি। বিজ্ঞপ্তি জারি করলো স্বরাষ্ট্র দপ্তর। কি বলেছে, এদিকে শনিবার নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচি শুরু করেন আসানসোলের। এখানে বলেছে ভারাবনি থেকে, যেখানে প্রথম জনসভা হবে। এরপর তিনি বীরভূমে গিয়ে তারাপীঠ মন্দিরে পুজো দেবেন, পরে কিন্তু কেন্দ্রের প্রচার সভায় করবেন, সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে। তবে এই যে অফিসিয়াল নোটিশ, এই অফিসিয়াল নোটিশে যে 10 দফার নির্দেশিকা দিয়েছে সম্পূর্ণ জেলা শাসকদের জন্য, এবং এই নির্দেশিকায় কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে কি কি নিয়ম আপনাদের মানতে হবে। পাশাপাশি দেখুন, যেহেতু এই নির্বাচন 2 দফায় করতে চলেছে নির্বাচন কমিশন, এবং পাশাপাশি এসআইআর প্রক্রিয়া কমপ্লিট হয়েছে, বহু ভোটারের নাম কিন্তু বাতিল হয়েছে। আপনারা জানেন 91 লক্ষেরও বেশি ভোটারের নাম বাতিল হয়েছে, এবং একটা বিশৃঙ্খলার পরিবেশ কিন্তু সৃষ্টি হতে পারে বিভিন্ন পোলিং স্টেশনে। তাই আগে থেকেই সতর্কতা জারি করছে নির্বাচন কমিশন, এবং বিশেষ করে সমস্ত প্রশাসনকে কিন্তু প্রস্তুত থাকতে বলা হয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হলো, দেখুন, সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আপনাদের বারবার বলি, আবারও বলছি,
আপনাদের বাড়িতে ভোটের যে স্লিপগুলো পৌঁছে দেয় সেই স্লিপ এবার কিন্তু বিএলওরা পৌঁছে দেবে এবং বিএলওরাও কিন্তু ভোট কেন্দ্রে উপস্থিত থাকবে এবং আপনাদের যদি কোনো রকম হেল্পের দরকার হয় তারা কিন্তু আপনাকে একদম পরিষ্কারভাবে হেল্প করবে। অর্থাৎ এক্ষেত্রে নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত ভালো নিয়েছে, যেটা হলো কোনো পার্টির লোক আপনাদের বাড়িতে গিয়ে কোনো রকম স্লিপ বিতরণ করবে না। ভোটারের যে স্লিপগুলো রয়েছে ভোটার আগে দেয় সেগুলো বিতরণ করবে না এবং আপনাকে কেউ কিন্তু বলবে না যে আমরা এই পার্টি থেকে এসেছি অবশ্যই আপনারা ভোট দেবেন, এগুলো কিন্তু কিচ্ছু বলবে না। বিএলও আপনার বাড়িতে গিয়ে স্লিপ দিয়ে আসবে এবং কোনো রকম কিছু বলবে না, শুধু বলবে আপনারা এই টাইমে গিয়ে ভোটটি দিয়ে দেবেন, এটাই হয়তো বলতে পারে, তাছাড়া কিন্তু আপনাদেরকে কেউ কিছু বলবে না। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা 10 দফার নির্দেশিকাটি পরিষ্কার বুঝতে পারলেন, সম্পূর্ণ জেলা শাসকদের ওপর নির্দেশ দেওয়া হয়েছে, এগুলো মেনে কিন্তু অবশ্যই এই নির্বাচন ঘটবে বা হবে। পাশাপাশি দেখুন ট্রাইব্যুনাল নিয়ে যে সমস্যাটার সৃষ্টি হয়েছে সেটি একবার আপনাদেরকে জানিয়ে দিই। এই যে ট্রাইব্যুনালে আবেদন করা যাচ্ছে, ধরুন আপনার নামের ভুল হয়েছিল বা আপনি যার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, বাবার নাম হোক, মার নাম, ঠাকুরদা ঠাকুমার নাম বা দাদু দিদিমার নাম দিয়ে, সেক্ষেত্রে তাদের নামের স্পেলিং মিস্টেক ছিল, তো সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাফিডেভিট যে কাগজ রয়েছে, স্ট্যাম্প রয়েছে, সেটি কিন্তু আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। সেই স্ট্যাম্পেরও কিন্তু প্রয়োজন পড়বে বা সেই কাগজেরও প্রয়োজন পড়বে, এমনটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো ইতিমধ্যেই বিভিন্ন ডিএম অফিসে আপনারা দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু এই ট্রাইব্যুনালে আবেদন করার জন্য একটা ভিড় জমে গিয়েছে। অনলাইনে আবেদন চলছে, তবে সবথেকে বেশি আমরা অফলাইনে দেখতে পেরেছি। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার যে জেলা রয়েছে, আলিপুরদুয়ার জেলায় একটি বড়সড় কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছিল এই ট্রাইব্যুনালে আবেদন নিয়ে। পাশাপাশি আমি ইতিমধ্যেই শুনলাম যে সেখানে নাকি 144 ধারা জারি করা হয়েছে, তবে আমি অফিসিয়ালি কোনো আপডেট পাইনি, আমি শুনেছি তাই আপনাদেরকে বললাম। তবে এই যে ট্রাইব্যুনালে আবেদন নিয়ে যে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে, দেখুন আপনারা শান্তিপূর্ণভাবে ট্রাইব্যুনালে আবেদন করেন, আপনারা অনলাইনে চাইলে আবেদন করতে পারেন। শুধু আপনাদের কি করতে হবে, আপনি কি কারণে নাম বাতিল হলো বা আপনার কি সমস্যা রয়েছে, সেই যে এখানে যে লেখা রয়েছে ট্রাইব্যুনালে আবেদন করার, সেই সমস্যাটি আপনাদের তুলে ধরতে হবে বা বলতে হবে যে আপনি এখানকারই নাগরিক, শুধুমাত্র এই সমস্যার কারণে আপনার নাম ডিলিট করে দেওয়া হয়েছে, তাই সেটা আবার পুনরায় ভেরিফিকেশন করে আপনার নাম এসআরের ফাইনাল লিস্টে তুলে দেওয়া হোক। এভাবে কিন্তু আপনারা অবশ্যই অ্যাপিল করতে পারেন। সেক্ষেত্রে প্রাক্তন বিচারপতিরা আপনার অ্যাপিল কিন্তু অবশ্যই খুঁটিয়ে দেখে আপনার নামটি কিন্তু চূড়ান্ত তালিকায় দিয়ে দেবে। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।